তো আমরা আমাদের প্যাসেজ ন্যারেশনের পার্ট 1 এ আপনাদের সাথে কয়েকটা বিষয় নিয়ে কথা বলেছিলাম, আমি জাস্ট টেনে বলে যাচ্ছি এখানে, এগুলো আর পড়ানোর কিছু নাই। আমরা বলেছিলাম যে আপনি যখন প্যাসেজ ন্যারেশন পড়বেন সেক্ষেত্রে আপনার পূর্ব শর্ত হচ্ছে সেন্টেন্স ন্যারেশন বা নর্মাল যে ন্যারেশনের নিয়মগুলো এগুলো আয়ত্ত করতে হবে। 2 নাম্বার, আপনি যে প্যাসেজটার প্যাসেজ ন্যারেশন চেঞ্জ করবেন বা যে প্যাসেজটা থেকে ন্যারেশন পরিবর্তন করবেন সেই প্যাসেজটা খুব ভালোভাবে পড়ে আপনাকে শনাক্ত করতে হবে এখানে বক্তাকে শ্রোতাকে। বক্তা থাকলে তিনি যে কথাগুলো বলছেন বক্তব্যগুলো দিচ্ছেন সেখানে অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটা, ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা, ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনটা, এক্সক্লামেটরি কোনটা, ঠিক আছে, সেন্টেন্সের টাইপগুলো আপনাকে শনাক্ত করতে হবে। আচ্ছা, এরপর আমরা ভোকেটিভ কেসের বিষয়টা বলেছিলাম যে ভোকেটিভ কেস দ্বারা যদি সম্পর্ক বোঝা না যায় সেক্ষেত্রে আমরা অবজেক্ট ধরে নেব, আর ভোকেটিভ কেস দ্বারা যদি সম্পর্ক বোঝা যায় সেক্ষেত্রে আমরা শুরুতে অ্যাড্রেসিং অ্যাজ প্লাস ভোকেটিভ কেসটা লিখে নরমাল নিয়মে ন্যারেশন চেঞ্জ করব। এই পর্যন্ত ডিটেইল আলোচনা হয়ে গেছে গত ক্লাস এবং তার আগের ক্লাস, দুটো ক্লাসেই। সো ভোকেটিভ কেসের ব্যাপারে আমরা আর যাচ্ছি না। এরপর আমি বলেছিলাম যে আমরা যখন দেখব একটা বক্তা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল, হ্যাঁ, একটা বক্তা যখন পর পর একাধিক বক্তব্য দিবে, ধরে নেন সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট দেয়া, একটা বক্তা পরপর কয়েকটা বাক্য বলেছে, যেমন ধরে নেন প্রথমে বলেছে সেন্টেন্স 1, তারপর আরেকটা বাক্য বলেছে সে, এরপরে আরেকটা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা। আমি এখানে সর্বোচ্চ 5টা লিখে রেখেছি, 5টাকে আপনার একসঙ্গে যুক্ত করার প্রয়োজন নাই, 2টা 3টা একসাথে যুক্ত করলেই চলে। আপনি যদি 5টাও যুক্ত করতে চান যুক্ত করতে পারবেন। অনেকে বলে যে ভাইয়া যদি 5টার বেশি হয়, ভাই 5টার বেশি হবে না, ঠিক আছে, 5টার বেশি হবে না। তো এক্ষেত্রে প্রথম সেন্টেন্স পর্যন্ত আমরা অ্যাজ ইউজুয়ালি লিখবো, এরপর প্রথম এবং দ্বিতীয়, দ্বিতীয় এবং তৃতীয়, তৃতীয় এবং চতুর্থ, চতুর্থ এবং পঞ্চম, এদের মাঝখানে যে প্লাসগুলো দেখতে পাচ্ছি আমরা বলেছিলাম গত ক্লাসে, আরেকবার বলে দিচ্ছি, এই জায়গাগুলোতে প্রথম প্লাসের জায়গায় আমরা লিখবো এন্ড, দ্বিতীয়টাতে আমরা লিখতে পারি এন্ড অলসো। আমরা যখন একাধিক বাক্য পাবো তখন দুটো বাক্যের মাঝখানে যেই প্লাসগুলো থাকবে এই জায়গাগুলোতে আমরা লিঙ্কার লিখবো। তাহলে ফার্স্ট টাইম আমরা লিখবো এন্ড, সেকেন্ড টাইম আমরা লিখবো এন্ড অলসো। তো যেটা বলতে যাচ্ছিলাম আর কি, এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন ফোন করে যে স্যার আমি আমার স্টুডেন্টকে এন্ড অলসো পড়িয়েছিলাম, তো তার স্যার বলছে যে এন্ড অলসো লেখা যাবে না, লিখলে নাকি শিক্ষক কেটে দিবে, কারণ এন্ড এবং অলসো দুটো একই রকমের মিনিং দেয়। ভাই এখানে বুঝতে হবে যে একটা ওয়ার্ড সব ক্ষেত্রে কিন্তু একই রকমের মিনিং দেয় না। এই এন্ড মানে এবং, আর এখানে এন্ড অলসো মানে এবং আরো। আমরা বলতে পারি না তিনি এবং আরো বললেন যে, যদিও এটাকে অনেকের কাছে মনে হয় যে যেহেতু একসাথে দুটো যুক্ত করছে এটা মানে রিডান্ডেন্সি হয়ে গেছে। না, আপনি খুব দেখবেন নেটিভ স্পিকাররাও এন্ড অলসো ব্যবহার করতেছে। আপনার ভালো না লাগলে বাদ দিয়ে দিতে পারেন, এন্ড বাদ দেন, শুধু অলসো বলেন, তারপরে এগেইন, শেষমেশ, দেন বা ফাইনালি যুক্ত করতে পারি আমরা। এরপরে বাকি যে বিষয়গুলো আমি তো বলেছি যে যদি এরকম হয় আপনি অ্যাসার্টিভ সেন্টেন্স পেয়েছেন, তারপরে অ্যাসার্টিভ, তারপরে অ্যাসার্টিভ, সেক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আপনি লিখবেন এন্ড সেড, তারপরে এন্ড অলসো সেড, যদি এন্ড লিখতে না চান এন্ড বাদ দেন, দি অলসো সেড, এগেইন সেড, দেন অর ফাইনালি সেড। ইন্টারোগেটিভ থাকলে এন্ড আস্কড, এন্ড অলসো আস্কড, যদি এন্ড লিখতে না চান অলসো আস্কড, এগেইন আস্কড, দেন আস্কড বা ফাইনালি আস্কড। এভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করতে পারি। তো এর ঠিক পরেই আমি আপনাদেরকে এই সেন্টেন্সটা ন্যারেশন চেঞ্জ করে দিয়েছিলাম। আসেন এবার আমরা বাকি রুলগুলোতেও চলে যাই। তো আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে বা পরিচিত ভাই বোন থাকে যারা হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হতে চাচ্ছেন, তারা আমরা 23 ফেব্রুয়ারি একটা কোর্স চালু করেছি, এই কোর্সটাতে যুক্ত করে দিতে পারেন ইনশাআল্লাহ। ফ্রি হ্যান্ড রাইটিং এ আর তাদের কোনো প্রবলেম থাকবে না। তো আসেন এইবার আমরা যেটা দেখছি প্যাসেজ ন্যারেশনের আমরা আরেকটা রুল দেখব। রুলটা হলো গিয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা রুল, হ্যাঁ, সেটা হচ্ছে আপনি যদি ডাইরেক্ট স্পিচে এই শব্দগুলো পান, স্যার, ম্যাডাম, বস, স্যার, ম্যাডাম, বস, আমরা যদি ডিরেক্ট স্পিচ বা ডাইরেক্ট স্পিচে এই শব্দগুলো পাই সেক্ষেত্রে আমরা এই স্যার, ম্যাডাম, বস এর পরিবর্তে ইনডাইরেক্ট স্পিচে লিখব পলাইটলি অথবা রেসপেক্টফুলি, পলাইটলি অথবা রেসপেক্টফুলি। এর পরিবর্তে আপনি লিখতে পারেন উইথ রেসপেক্ট অথবা উইথ পলাইটনেস। তাহলে স্যার, ম্যাডাম, বস এই শব্দগুলো যেহেতু সম্মান প্রদর্শন সূচক শব্দ আর কি, বা সম্মান প্রদর্শন করতে গেলে এই শব্দগুলো ব্যবহার করা হয়, তো আপনি এই শব্দগুলোর পরিবর্তে পলাইটলি, রেসপেক্টফুলি, উইথ পলাইটনেস, উইথ রেসপেক্ট এই শব্দগুলো ব্যবহার করতে পারবেন। যেমন দেখেন আমি এখানটা বাক্য লিখে রেখেছি, হি টোল্ড মি, সে আমাকে বলল, এই যে আমাদের সাবজেক্ট, এই যে রিপোর্টিং ভার্ব, অবজেক্ট, সে আমাকে বলল, স্যার, জনাব, স্যার, মহাশয়, আই কান্ট স্টে হিয়ার এনিমোর, আমি আর এখানে স্টে করতে পারবো না, স্যার আমি আর এখানে স্টে করতে পারছি না। তাহলে এই যে দেখেন স্যার শব্দটা মূলত সম্মান প্রদর্শন করার জন্য ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা এই বাক্যটাকে এইভাবে লিখতে পারি, হি
রেসপেক্টফুলি টোল্ড মি, দেখেন আমরা বলতে পারি হি রেসপেক্টফুলি অথবা হি politely told me that, okay, he politely told me that I can't, তো আমরা জানি ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, I can't দেয়া আছে, তাহলে আমরা কি লিখবো, he couldn't stay here, তাহলে আমরা এখানে লিখবো stay there। এখন প্রশ্ন করতে পারেন যে স্যার V1 থাকলে V2 হয় না? হ্যাঁ, V1 থাকলে V2 হয়, কিন্তু এখানে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে মডেল। আমরা জানি মডেলের পরে ক্যান হোক আর কুড হোক, মডেলের পরে ভার্বের বেস ফর্ম হয়। ওকে ডিয়ার, আচ্ছা তাহলে আমরা কি লিখবো, এই অ্যানিমোরটাকে চেঞ্জ করছি না, অ্যানিমোর, ঠিক আছে, ডান। চাইলে আমরা এটাকে এভাবে বলতে পারতাম, কিভাবে বলতে পারতাম, হি told me with respect, অথবা he told me with politeness that he ... blah blah, যা আছে তাই। আমাদের জুয়েল স্যার, জুয়েল ভাই, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম জুয়েল ভাই, আপনি আমার এত কাছাকাছি থাকেন, মিরপুরে থাকেন, মেয়ে একদিনও দাওয়াতও দিলেন না, দাওয়াত নিলেন না। অবশ্য আপনি দাওয়াত দিছেন, আমি দেখা করতে পারি নাই। একদিন আব্দুল্লাহরে নিয়ে চলে আসবো জুয়েল ভাই আপনার এলাকায়। সৈকত ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবারা, বুঝতে না পারলে আমাকে বললেন, ঠিক আছে? তাহলে এখন দেখেন, এই একটা ন্যারেশন এক একজন এক এক ভাবে করতে পারে। অনেকে প্রশ্ন করে যে স্যার, স্যার দিয়ে তো আমরা সম্মানসূচক একটা ডাক বুঝতেছি, তাহলে আমরা এখানে কি অ্যাড্রেসিং অ্যাজ দিতে পারি? ডেফিনেটলি আপনি চাইলে এটাকে এভাবেও লিখতে পারেন। কিভাবে লিখতে পারেন? আপনি চাইলে এটাকে এভাবে লিখতে পারবেন, অ্যাড্রেসিং অ্যাজ স্যার, অথবা আপনি এটাকে এভাবে বলতে পারতেন, অ্যাড্রেসিং মি। এই মিটা বললেও চলে, না বললেও চলে। অ্যাড্রেসিং মি অ্যাজ স্যার, আমাকে স্যার বলে সম্বোধন করে, হি told me that, সে আমাকে বলেছিল যে he couldn't stay there anymore, সে সেখানে আর বেশিক্ষণ থাকতে পারবে না। ঠিক আছে, তো এগুলো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনি যেভাবে খুশি, আপনি ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান, যে কোনো ওয়েতে আপনি ধরতে পারেন, কারোটাই কাটা যাবে না, কারেক্ট হবে ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এগুলো পারা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের মনে হয় না খুব বেশি প্রবলেম হওয়ার সুযোগ আছে। আচ্ছা, এইবার চলে আসেন, আমরা আরেকটা রুলে চলে যাব। হ্যাঁ, এই রুলটা স্পেশালি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট যারা আছেন, যারা এইচএসসির স্টুডেন্ট আছেন, তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট এই রুলটা। ঠিক আছে, এইচএসসির স্টুডেন্টদের জন্য এই রুলটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আসেন আমরা একটু দেখেন এই রুলটা কি। দেখেন, বলা হচ্ছে ইনভার্টেড কমার বাহিরে, মানে এই যে আমরা ইনভার্টেড কমা দেখতে পাচ্ছি, এই যে একটা ইনভার্টেড কমা শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এর বাহিরে রিপোর্টিং ভার্বের পরিবর্তে, রিপোর্টিং ভার্বের পরে অতিরিক্ত যে অংশটা থাকবে, সেই অংশটাকে আমরা সেন্টেন্সের একবারে প্রথমে নিয়ে নেব। এটাকে আসলে রিপোর্টিং ভার্ব বলবো না, আমরা এটাকে বলবো রিপোর্টিং স্পিচ। ঠিক আছে, রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ, এগুলো আমরা ফার্স্ট পার্টে ডিটেইল ব্যাখ্যা করেছি। আশা করি এগুলো আর এখন বলার প্রয়োজন নাই। তাহলে দেখেন, ইনভার্টেড কমার বাহিরে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট, এই জিনিসগুলোকে বাদ দিলে যে অতিরিক্ত অংশ থাকবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবার দেখেন, এই যে হলো সাবজেক্ট, এই যে আমরা পাচ্ছি রিপোর্টিং ভার্ব, এই যে অবজেক্ট, এর বাহিরে অ্যাজ উই শুক হ্যান্ডস, যেহেতু বা যখন আমরা হ্যান্ডশেক করছিলাম, করমর্দন করছিলাম, এইটা হলো এক্সট্রা পার্ট। এই যে এক্সট্রা পার্ট যেটা থাকবে, সেটাকে আমরা একদম বাক্যের প্রথমে লিখে নেব। ফলো মাই এক্সাম্পল, শি সেড টু মি, সে আমারে বলল আমার এক্সাম্পলটা, আমার এই দৃষ্টান্তটা অনুসরণ করো। অ্যাজ উই শুক হ্যান্ডস, যেহেতু বা যখন আমরা হ্যান্ডশেক করছিলাম। তাহলে এই যে দেখেন, অ্যাজ উই শুক হ্যান্ডস, এটা হচ্ছে অতিরিক্ত বা এক্সট্রা পার্ট। সো এক্সট্রা পার্টটা আমরা আগে লিখে ফেলবো। তাহলে আমরা এইভাবে লিখবো, অ্যাজ উই শুক
শেক শুক শুক অথবা শেক শুক শেইকেন বলে অনেকে। তো দেখেন অ্যাজ উই শুক হ্যান্ডস, যেহেতু আমরা হ্যান্ডশেক করছিলাম বা যখন আমরা হ্যান্ডশেক করছিলাম লিখে তারপর আমাদেরকে একটা কমা দিতে হবে। আনোয়ার ভাই বলছেন স্যার মি কি সব সময় হবে? না ভাই, মি দিলেও চলে না দিলেও চলে, কোনো সমস্যা নাই ভাই। তো দেখেন as we shook hands এতটুকুর কাজ শেষ। এবার আমরা she said to me, এরপর এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু ফলো মাই এক্সাম্পল ভার্বের 1 নাম্বার ফর্ম দিয়ে শুরু হয়েছে। তাহলে আমি আর she said to me লিখবো না, আমি লিখবো she advised me, তিনি আমাকে উপদেশ দিলেন যে আমার দৃষ্টান্তটা অনুসরণ করো। এটা আসলে অর্ডার না কিন্তু, হ্যাঁ দৃষ্টান্ত। তাহলে আমরা কি বলবো? he advised me, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে লেট থাকলে দ্যাট বসে, ডোন্ট থাকলে নট টু বসে, অন্যান্য সকল ক্ষেত্রে শুধু টু বসে। তাহলে আমরা এখানে লিখছি টু, এরপর ফলো মাই এক্সাম্পল আমরা বলবো টু ফলো। এবার দেখেন সে কিন্তু বলছে মাই এক্সাম্পল, তার মানে কি আই মি মাই ছিল, এটা সি অনুযায়ী চেঞ্জ হবে, সি হার হার, টু ফলো হার এক্সাম্পলস। ঠিক আছে ডিয়ার? ঠিক আছে না? ইনশাআল্লাহ পারা যাবে না? ও সরি, আমি এখানে প্লুরাল বানাই দিয়েছিলাম এক্সাম্পল। তাহলে এইভাবে আমরা খুব ইজিলি, হ্যাঁ আমরা খুব ইজিলি ন্যারেশন গুলোকে পরিবর্তন করতে পারি। তো আপনাকে যে জিনিসটা জাস্ট মাথায় রাখতে হবে, এক্সট্রা অংশ কিছু আছে কিনা, থাকলে সেটা সামনে নিয়ে একটা কমা দিয়ে দিবেন। ওকে ডিয়ার? ওকে, তাহলে আসেন আমরা পরের অংশটাতে চলে যাই। ও আচ্ছা, আপনাদের জন্য একটা মারাত্মক নিউজ আছে আর কি, সেটা হলো আমরা আগামী 10ই মার্চ থেকে হ্যাঁ এ টু জেড পার্টস অফ স্পিচ কোর্স চালু করছি। যেহেতু আপনারা ইন্টারমিডিয়েটের স্টুডেন্টস, আপনাদের জন্য পার্টস অফ স্পিচটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে আমাদের এই কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারেন। এই কোর্সের কোর্স ফি হলো 400 টাকা। তবে আপনারা যেহেতু আমাদের একটা কোর্সে আছেন, এই কোর্সটাতে আপনাদের জন্য কোর্স ফি হচ্ছে 300 টাকা। ওকে, ক্লাস শুরু করব আমরা 10ই মার্চ। মোট ক্লাস হবে 15 প্লাস, অর্থাৎ মোট ক্লাস হবে 15 থেকে 17টা। 2-1টা ক্লাস বেশি হইতে পারে, কম হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে ডিয়ার? যারা যুক্ত হতে চান, আপনাদের মধ্যে যদি কেউ থাকেন যিনি পার্টস অফ স্পিচের এ টু জেড কভার করতে চাচ্ছেন, আমাদের এই কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারেন। এই কোর্সটাতে আমরা এ টু জেড পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, সাথে সিঙ্গুলার প্লুরাল সহ, হ্যাঁ জেন্ডার নাম্বার সবকিছুই থাকবে। আপনারা হয়তো জেনে থাকবেন যে বলা হয়ে থাকে কেউ যদি পার্টস অফ স্পিচ 100% পার্টস অফ স্পিচে কেউ যদি দক্ষ হয়, তো বলা হয়ে থাকে যে তিনি বা সে টোটাল যে ইংলিশ গ্রামার আছে সেই ইংলিশ গ্রামারের 70 থেকে 90% তার দখলে চলে আসে। সো 70 থেকে 90% ইংলিশটা যদি আপনার দখলে রাখতে চান, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই কোর্সের সাথে যুক্ত হতে পারেন। এইখানে জাস্ট ক্লাসগুলো হবে পার্টস অফ স্পিচ রিলেটেড। 8টা পার্টস অফ স্পিচ, মডার্ন ইংলিশে আরো একটা বেশি, ডিটারমিনারকে মডার্ন ইংলিশে পার্টস অফ স্পিচ আলাদাভাবে ধরা হয়। এই 9টা পার্টস অফ স্পিচ নিয়ে, মানে আমরা যদি ক্লাসিক ইংলিশ বলি বা ট্র্যাডিশনাল গ্রামার বলি, তাহলে হচ্ছে 8টা, আর মডার্ন গ্রামারে যে 9টা, মানে আরো একটা বেশি 9টা, এই সবকিছু এখানে আলোচিত হবে ইনশাআল্লাহ। আপনাদের কোনো ভাই বোন থাকলে বা যারা চাকরির প্রিপারেশন নেয়, বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, যে কোনো প্রিপারেশন যারা নিচ্ছে, ইভেন যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে, যারা রাইটিং করে, তাদের জন্য খুব সুপার ডুপার একটা কোর্স হতে পারে। জাস্ট 400 টাকা এই কোর্সটা লুফে নিতে পারে তারা, আপনারা একটু জানিয়ে দিন। আর আপনাদের জন্য, মানে যারা আমাদের অনলাইনের কোনো না কোনো কোর্সে যুক্ত আছেন, তারা এই কোর্সটায় 300 টাকায় যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। এবার চলে আসি বাবা রুল নাম্বার 7। এটা খুব ইন্টারেস্টিং একটা রুল, ঠিক আছে? এটা খুব ইন্টারেস্টিং একটা রুল, যদিও এটা অনেকে বোঝে না। আমি পুরো বিষয়টা আপনাদের সাথে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। দেখেন, আপনি যদি কখনো দেখেন যে রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্স দেয়া আছে, মানে রিপোর্টেড স্পিচ যেটা, যেমন যে ইউ ডিড দ্য টাস্ক অ্যালোন, তুমি কাজটা একা করেছো। ধরুন আপনি বললেন ইউ ওয়ার লেট, তুমি দেরি করেছিলে, তুমি দেরি করেছিলে। আমরা জানি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এর পরে ফুল স্টপ বসে। কিন্তু আমরা যদি এইভাবে দেখি, হ্যাঁ আমরা যদি এইভাবে দেখি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই একটা আবেগসূচক চিহ্ন বা সাইন অফ এক্সক্লেমেশন দেয়া আছে, ঠিক আছে? সরি, যদি একটা প্রশ্নবোধক চিহ্ন দেয়া থাকে, হ্যাঁ যদিও প্রশ্নবোধক চিহ্ন দেয়া আছে, এটা কিন্তু বিস্ময় বোঝায়। কি বোঝায়? বিস্ময় বোঝায়। তো খেয়াল করেন, এরকম যদি কখনো দেখে ফেলেন যে এরকম ঘটনা ঘটছে, তাহলে আপনাকে যেই কাজটা করতে হবে, আপনি বুঝবেন যে এটা নরমাল একটা কথা বলা হয়েছে, কিন্তু এই কথাটা বলে মানে যিনি বলছেন তিনি আসলে জানতে চাচ্ছেন যে এটা কি সম্ভব। যেমন ধরে নেন, আপনি আমার জিজ্ঞেস করলেন যে ভাই আপনার বয়স কত, কথার কথা ধরে নেন, আমি বললাম আই অ্যাম 23, আমার বয়স 23 বছর।
তো আপনি চিন্তা করতেছেন যে এই লোকের বয়স হবে কম করে হলে 32, কিন্তু এই লোকটা বলতেছে 23 বছর। তখন আপনি বলেন না যে ভাই আপনার বয়স 23। দেখেন আপনি কিন্তু নরমালি বলতে পারেন আপনার বয়স 23, কিন্তু আপনি একটা অবাক হয়ে গেছেন, একটা মানে এক্সপ্রেশন দিচ্ছেন, ভাই আপনার বয়স 23। এই যে আমরা হতবাক হয়ে যাচ্ছি যখন মানে অ্যাসার্টিভ সেন্টেন্সেই বলতেছি, কিন্তু আমরা এটা একটা আবেগ প্রকাশ করতেছি, আমরা অবাক হয়ে যাচ্ছি যে আসলে এটা কি সত্যি। হ্যাঁ, যেমন আমি আমার জিজ্ঞেস করলেন ভাই আপনার বয়স কত, আমি বললাম 23, আপনি তখন বললেন ইউ আর 23, আপনার বয়স 23। তার মানে কি আমার বয়সে 23, এটা নিয়ে আপনার মধ্যে প্রশ্ন আছে, আপনার মধ্যে একটা বিষয় কাজ করতেছে, এটা কেমনি কি, এটা সম্ভব না। এরকম ক্ষেত্রে আমরা প্রথমেই একদম বাক্যের শুরুতে লিখে নেব বিং সারপ্রাইজড। আমরা কি করব, শুরুতে লিখতে হবে বিং সারপ্রাইজড, মানে সারপ্রাইজড হয়ে গিয়ে এরপরে দেখেন যেহেতু শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, যদিও এটা অ্যাসার্টিভ, আপনাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম ফলো করতে হবে। তাহলে এখানে লেখা আছে ইউ ডিড দ্য টাস্ক অ্যালোন। ধরেন আমি আপনাকে বললাম যে ভাই জানেন আমি না কাজটা একা করেছিলাম। আমি কি বললাম, আই ডিড দ্য টাস্ক, আমি কাজটা করেছিলাম, অ্যালোন, আমি একা একা কাজটা করেছিলাম। কিন্তু আপনি অবাক যে ভাই এই কাজ তো কেউ একা করতে পারে না, এই কাজ করতে গেলে কমপক্ষে কয়েকজন মানুষ লাগে, তারপরে 2-3 দিন সময় লাগে। আপনি মাত্র 2 দিনে একা এই কাজটা করে ফেলছেন, আপনি হতবাক। তখন আপনি আমারে বললেন যে ভাই ইউ ডিড দ্য টাস্ক অ্যালোন, আপনি একা এই কাজ করছেন। এই যে দেখেন, তার মানে আপনি অবাক হয়ে গেছেন। তাহলে শুরুতে আপনাকে কি লিখতে হবে, বিং সারপ্রাইজড। তাহলে আমরা এখানে লিখে ফেলবো বিং সারপ্রাইজড, হতবাক হয়ে গিয়ে বা অবাক হয়ে গিয়ে। এইবার দেখেন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দেয়া আছে, সো শি টোল্ড মি লিখতে পারবো না, আমরা লিখবো শি আস্কড মি, শি আস্কড মি, সে আমাকে প্রশ্ন করলো। এবার দেখেন যদিও অক্সিলারি ভার্ব সামনে নাই, কিন্তু আমাদেরকে এটা ইন্টারোগেটিভ হিসেবে ধরে নিতে হবে। আমরা কি লিখবো, ইফ কেন আনলাম, কারণ আমরা জানি এটা ডব্লিউএস ওয়ার্ড নাই, অক্সিলারি ভার্ব দিয়ে আমরা মনে মনে ধরে নিলাম যে অক্সিলারি ভার্বটা সামনে আছে। ইফ, এবার সেকেন্ড পারসন কি অনুযায়ী চেঞ্জ হয় বাবা, অবজেক্ট অনুযায়ী। ইফ আই ডিড হচ্ছে V2, তাই না, ডিড কি V2, আমরা জানি V2 থাকলে হ্যাড প্লাস V3 হয়, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। তাহলে আমাদেরকে লিখতে হবে ইফ আই হ্যাড ডান the task alone। বাংলাটা খেয়াল করেন, সে আমাকে বলল কাজটি আপনি একা করেছিলেন, আপনি একা কাজটা করেছিলেন। এটা হয়ে গেলে দেখেন এখানে কি আসতেছে, হতবাক হয়ে গিয়ে সে আমাকে প্রশ্ন করেছিল যে কাজটা আমি একা করেছিলাম কি না। ফজলে রাব্বি বলতেছেন স্যার আপনাকে অনেকদিন আগে বলছিলাম যে রাইটিং পার্টের ইম্পর্টেন্ট স্টোরি, প্যারাগ্রাফ, রিপোর্ট, গ্রাফ এইগুলো একটু দেখায় দিয়েন। আচ্ছা ফজলে রাব্বি মারাত্মক কথা বলছেন, শুধু ফজলে রাব্বি না, এটা আমি সবার জন্য বলছি। দেখেন আমি সবার জন্য বলছি যারা আমার কাছে সাজেশন চান, ঠিক আছে, আমি আপনাদেরকে একটা মারাত্মক সুপার ডুপার ইউনিভার্সাল সাজেশন দেই। হ্যাঁ, মারাত্মক সুপার ডুপার ইউনিভার্সাল একটা সাজেশন দেই। হ্যাঁ, সেটা হলো গিয়ে এখানে আমার সাথে যারা যুক্ত আছেন একটু কমেন্ট করেন তো আপনারা কে কোন বোর্ডের। ফজলে রাব্বি আপনি কোন বোর্ডের, একটু প্রশ্ন একটু লিখে দেন তো বাবা। ফজলে রাব্বি সহ যারা যারা এখানে আছেন আর কি, কে কোন বোর্ডের, যারা ইন্টার পরীক্ষা দিবেন, হ্যাঁ আপনারা কে কোন বোর্ডের একটু আমাকে বলেন। মাথায় রাখবেন, এই যে আমি আপনাদেরকে দেখাই দিই ইউনিভার্সাল সাজেশন কিভাবে তৈরি করবেন। ইউনিভার্সাল সাজেশনস ফর ইংলিশ, বিশেষ করে ইংলিশ ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। আচ্ছা আপনাদেরকে বলি, আপনারা একটা টেস্ট পেপার, আবার ভাবতে পারেন যে স্যার মনে হয় মানে অ্যাড দিচ্ছেন, ভাই অ্যাড দেওয়া না, ঠিক আছে। ফজলে রাব্বি দিনাজপুর বোর্ডের, আচ্ছা ফজলে রাব্বি ধন্যবাদ। কেউ আছেন হচ্ছে কি সিলেট বোর্ডের, কেউ আছেন খুলনা, হ্যাঁ খুলনা বোর্ডের, নোয়াখালী না সরি, আচ্ছা বরিশাল। আচ্ছা তাহলে খেয়াল করেন, আপনি যেই কাজটা করবেন, আপনারা নবদূত নামে একটা টেস্ট পেপার আছে, নাম শুনেছেন? নবদূত নামের একটা টেস্ট পেপার রয়েছে।
ফজলে রাব্বি, আপনার এলাকায় নবদূত টেস্ট পেপারটা অ্যাভেলেবেল কিনা একটু বলেন তো। দেখবেন নবদূত টেস্ট পেপার তারা অ্যানালাইসিস করে, তারা কিছু কোয়েশ্চেন অ্যানালাইসিস করে। দিনাজপুর গভর্নমেন্ট কলেজ দিনাজপুর, আচ্ছা ফজলে রাব্বি ভাই ধন্যবাদ। আপনারা এই অ্যানালাইসিসে গিয়ে দেখবেন তারা মোস্ট ইম্পর্টেন্ট শুরুর দিকে সাজেশন দিয়ে দেয়। হ্যাঁ, 10টা করে সাজেশন দিয়ে দেয়। তা আপনি যেই কাজটা করবেন, আপনি এই নবদূত টেস্ট পেপারের, হ্যাঁ এই নবদূত টেস্ট পেপারের যেই কোশ্চেন অ্যানালাইসিস গুলো আছে বা প্যাসেজ অ্যানালাইসিস গুলো আছে, সেখানে আপনি বলতে পারেন প্যারাগ্রাফ থাকুক, রিপোর্ট থাকুক, গ্রাফ থাকুক, এগুলো দেখবেন প্রথম 10টা করে দেয়া থাকে। আপনি সাথে আরো 5টা বাড়ায় নেন, যদি 15টা করে পড়ে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনার 90% কমন থাকবে ইনশাআল্লাহ। ওকে, টেস্ট পেপারটা বের হয়ে গেলে আমি আপনাদেরকে প্রয়োজন আমি নিজে সাজেশন করে দেবো ইনশাআল্লাহ। তবে দেখেন সব বোর্ডের জন্য কিন্তু একই রকম হবে না, এটা তো বুঝতে পারতেছেন, ঠিক আছে? সব বোর্ডের জন্য কিন্তু একই রকম হবে না। আপনি আপনার বোর্ডের জন্য একটু দেখে নিলেন। তবে নবদূতের যেই টেস্ট পেপার অ্যানালাইসিসটা থাকে, মানে এটা আমি আমার অভিজ্ঞতা বলতেছি আর কি, আমি আমার অভিজ্ঞতায় দেখেছি এদের যে টেস্ট অ্যানালাইসিস গুলো থাকে, কোশ্চেন অ্যানালাইসিস করে, দেখবেন এখানে লিখে দেওয়া থাকে যে এই প্যাসেজটা কতবার আসছে। দেখা গেছে একটা আসছে 15 বার, একটা আসছে 14 বার, একটা আসছে 13 বার, একটা আসছে 12 বার। হ্যাঁ, ফজল আলী বলতেছেন আমার কাছে আছে এইটা স্যার। এই তো ভাই ধন্যবাদ। আপনি জাস্ট ওইখান থেকে যদি একটু দেখেন কোনটা সবচেয়ে বেশি আসছে, এইভাবে ভাই দেখেন অনেকে সাজেশন চান। আমি যেটা বলি সাজেশন ভালো, আলহামদুলিল্লাহ, সাজেশন পড়াটা খারাপ না। আপনি সবকিছু পড়ার পর যেটাতে বেশি গুরুত্ব দিবেন সেটা হচ্ছে আপনার সাজেশন আর কি। তো এরপর সাজেশন আপনি দেখতে পারেন, আপনি প্রত্যেকটার জন্য মিনিমাম 15টা করে পড়বেন। তারা 10টা দিলে আপনি আরো 5টা বাড়ায় নেবেন, ঠিক আছে? ইনশাল্লাহ হয়ে যাবে। যদি না বোঝেন আমাকে একটু নক করে আমার সুইটেবল টাইমে আর কি, আপনার সাথে আমার টাইমিংটা ঠিক করে নিয়ে আমাকে একটা ভিডিও কল দিয়েন। ছেলে মানুষের ক্ষেত্রে শুধু ভিডিও কল প্রযোজ্য, মেয়েদের ক্ষেত্রে না। ডোন্ট টেক ইট নেগেটিভলি বাবা। হ্যাঁ, আমার একটা, যারা বুঝতে পারছেন না তারা আমাকে একটা ভিডিও কল দিয়েন, হ্যাঁ আমি আপনাকে বলে দিব না ইনশাল্লাহ। অথবা আপনি ভিডিও কল দিয়েন বা আপনি আমাকে ভিডিও করে পাঠায় দিয়েন, আমি বলে দিব যে কোনটা কোনটা হবে, কোনটা কোনটা হবে না, বা কোনটা যুক্ত করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপরও যদি না পারেন আল্লাহর রহমতে আমি তো আছি ইনশাল্লাহ, আমি হেল্প করবো আরো, ঠিক আছে ফজলে রাব্বি? আচ্ছা বাবা, তাহলে পারা যাবে ইনশাল্লাহ। তাহলে এটা আমরা বুঝে ফেলাইছি। হ্যাঁ, এইবার আপনাদের পালা। তাহলে আপনাদেরকে একটা দেই। রানা told সুমি, রানা সুমি কি বলল? I found you। ধরে নেন সুমি আইসা রানারে বললো যে রানা তুমি আমাকে ফোন করছিলা, কেন ফোন করছিলা বলো? রানা তো পুরো হতবাক। আরে ঘটনা কি ভাই, ঘটনা কি? আই ফোন ইউ, আমি তোমারে ফোন করছিলাম। দেখেন আমি তোমাকে ফোন করেছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স, সাথে একটা প্রশ্ন চলে আসছে, আমি তোমাকে ফোন করেছিলাম। এইবার আপনাদের পালা, আপনারা চেষ্টা করেন দেখি এইটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারেন কিনা কুইকলি। স্যার আমার তো কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার, সমস্যা নাই ভাই, সমস্যা নাই। নবদূতটা কালেক্ট করে নিন, আপনার কোন ফ্রেন্ডের কাছে আছে একটু দেখেন, অথবা অন্য টেস্ট পেপারও যদি এরকম দেয়া থাকে সেটার থেকে আপনি অ্যানালাইসিস করতে পারেন, অসুবিধা নাই। আচ্ছা আসেন আমরা একটু মিলে মিশে করি কাজ, আমি জানি আপনারা পারবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক, তার মানে আমার প্রথম কাজ হচ্ছে লিখতে হবে বিং সারপ্রাইজড। বিং সারপ্রাইজড, হতবাক হয়ে বা অবাক হয়ে। রানা told সুমি, আমরা এখানে বলবো রানা asked সুমি, রানা সুমিকে প্রশ্ন করলো। এবার দেখেন এখানে কিন্তু V2 আছে, অক্সিলারি ভার্ব হিসেবে ডিড চলে আসে। আর আমরা আগেই বলেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন প্রশ্নবোধক চিহ্ন দেয়া থাকবে আপনাকে তখন সেটা ইন্টারোগেটিভ হিসেবে ন্যারেশন চেঞ্জ করতে হবে। রানা asked সুমি ইফ, এই যে দেখেন আই, রানারে ধরলো, রানা মানে হি, তাই না? হি হ্যাড ফাউন্ড হার। হতবাক হয়ে গিয়ে রানা সুমিকে প্রশ্ন করলো যে সে তাকে ফোন করেছিল কি না। ঠিক আছে, তাহলে আমরা এইটাও পারবো ইনশাআল্লাহ। এইবার চলে আসেন সাম ইম্পর্টেন্ট রুলস অ্যাট আ গ্ল্যান্স। এখন আমরা
এক নজরে কিছু গুরুত্বপূর্ণ রুল দেখব। এই রুলগুলো প্যাসেজ ন্যারেশন মানে করতে গেলে আপনার মারাত্মক কাজে লাগবে, ব্যাপক কাজে লাগবে বাবা। তো রুলগুলো কি দেখেন, 1 নাম্বার, যদি কোনো সেন্টেন্সে কংগ্রাচুলেশনস শব্দটা পান, ঠিক আছে, কংগ্রাচুলেশনস এই শব্দটা যদি পান, তাহলে আপনাকে ন্যারেশন চেঞ্জ করার সময় লিখতে হবে সাবজেক্ট প্লাস কংগ্রাচুলেটেড প্লাস অবজেক্ট। যেমন যদি এরকম থাকে, রানা টোল্ড সুমি কংগ্রাচুলেশনস, রানা টোল্ড সুমি কংগ্রাচুলেশনস, তখন আপনি লিখবেন রানা কংগ্রাচুলেটেড সুমি, ঝামেলা শেষ। আমি উদাহরণ দেখাবো। এরপরে যদি থাকে অফকোর্স অথবা শিওর, তাহলে আপনি লিখবেন অ্যাগ্রিড উইথ। যদি এরকম থাকে, আমি একটা উদাহরণ দেই, হি টোল্ড মি, সে আমাকে বলল অফকোর্স অথবা শিওর বা অফকোর্স, তখন আমি কি লিখবো, হি অ্যাগ্রিড উইথ মি, সে আমার সাথে একমত হলো, ঝামেলা শেষ। ঠিক আছে, পারা যাবে ইনশাআল্লাহ। এগুলো নিয়ে খুব কঠিন কিছু হবে না, সমস্যা পড়বেন না। হাই বা হ্যালো থাকলে, আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম যে যদি হাই বা হ্যালো থাকে তাহলে শুরুতে লিখে নিতে হয় ড্রয়িং অ্যাটেনশন, তারপরে বাকি অংশ লিখতে হয়। যেমন যদি এরকম থাকতো, হি সেড টু মি, সে আমাকে বলল হাই হাউ আর ইউ, এই যে তুমি কেমন আছো। তো আমরা হাই হ্যালো দিয়ে কারো দৃষ্টি আকর্ষণ করি। দৃষ্টি আকর্ষণ করতে গেলে আপনাকে কি লিখতে হবে, এই যে আপনাকে লিখতে হবে ড্র মানে দৃষ্টি আকর্ষণ করা, ড্রয়িং অ্যাটেনশন, দৃষ্টি আকর্ষণ করে হি আস্কড মি, সে আমাকে প্রশ্ন করলো, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, হাউ আই ওয়াজ। এগুলো একবারে নরমাল বিষয়, বুঝছেন, এটাতে অ্যাবনরমাল ভাবার কিচ্ছু নাই, পারা যাবে না ইনশাআল্লাহ। সৈকত ভাই একটু লেট হবে ভাইজান। যদি সরি থাকে তাহলে আপনি লিখতে পারেন এক্সপ্রেসড সরো। যেমন আমি আবার লিখে দেখাই, দেখেন এরকম থাকলো, হি টোল্ড মি, সে আমাকে বললো, হি সেড টু মি সরি। মজার ব্যাপার হচ্ছে সরি না বলে কিন্তু আমরা এটাকে বলতে পারি, এখানে লেখা আছে আই এম সরি, তাহলে আমরা ধরে নিতে পারি এখানে আই এমটা উজ্জ্ব আছে। তাহলে আমরা নরমালি এভাবে লিখতে পারি, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ সরি, সে আমাকে বলেছিল সে দুঃখিত ছিল বা সে দুঃখ পেয়েছিল। অথবা আমরা সরাসরি লিখতে পারি সাবজেক্ট এক্সপ্রেস সরো। এবার আর অবজেক্ট লেখা যাবে না, আপনি জাস্ট এভাবে লিখতে পারেন, হি এক্সপ্রেসড সরো, সে দুঃখ প্রকাশ করলো। হ্যাঁ, আপনি যদি অবজেক্ট লিখতে চান তাহলে বলতে পারেন হি এক্সপ্রেস সরো টু মি, সে আমার কাছে দুঃখ প্রকাশ করলো, এভাবে লিখতে পারেন। এখন আপনি কিভাবে লিখবেন ইটস রিয়েলি আপ টু ইউ, ঠিক আছে, যে কোনো ভাবে লেখা যায়। এরপর যদি থাকে বাই আল্লাহ, বাই গড, বাই জেসাস, মানে হচ্ছে কসম কাটা এগুলো। হ্যাঁ, যেমন যদি এরকম থাকে বাই গড, আল্লাহর কসম, আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি, তখন আপনি কি লিখবেন, সোয়ারিং বাই আল্লাহ, হি টোল্ড মি দ্যাট হি লাভড মি। ওকে, আচ্ছা, যদি ইয়েস থাকে, এটা আমি গত ক্লাসে বলেছিলাম, অ্যাফার্মেটিভলি রিপ্লাইড লিখতে পারবেন অথবা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখতে পারবেন। যদি নো থাকে, নেগেটিভলি রিপ্লাইড লিখতে পারবেন অথবা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখতে পারবেন। এই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এগুলো হচ্ছে একদম ওল্ড ফ্যাশনড, এগুলো না লেখাই ভালো। এরপরে দেখেন ইয়েস এবং নোর পরেও যদি কিছু থাকে, তখন আপনি অ্যাফার্মেটিভ অর নেগেটিভলি রিপ্লাইড, তারপরে অ্যান্ড সেড অথবা অ্যান্ড আস্কড, হ্যাঁ, এরপরে যা লাগে আর কি, অ্যান্ড সেড দ্যাট, অ্যান্ড আস্কড। হ্যাঁ, আস্কড এর পরে কিন্তু দ্যাট হয় না, সেড থাকলে এরপরে দ্যাট হইতে পারে, আস্কড থাকলে ইফ হতে পারে, ব্লা ব্লা। তো এই বিষয়গুলো আমরা এখন এক নজরে দেখে নিই। আসেন তাহলে, তো আমি আপনাদের জন্য এখানে কিছু এক্সাম্পল লিখে রেখেছি। যেমন দেখেন, হি সেড, সে বলল, বাই গড, হ্যাঁ, বাই গড, খোদার কসম, আই লাভ হার, আমি তারে ভালোবাসি। তো দেখেন এই বাই গড মানে হচ্ছে শপথ করা, তাহলে আমরা লিখলাম সোয়ারিং বাই গড, গডের নামে শপথ করে, হি সেড দ্যাট হি লাভড হার, দেখেন হয়ে গেছে। এবার দেখেন হি টোল্ড মি কংগ্রাচুলেশনস, হি কংগ্রাচুলেটেড মি, নরমাল বিষয়। দ্য ওল্ড লেডি সেড, অফ কোর্স দ্য ওল্ড লেডি অ্যাগ্রিড উইথ মি। ওকে, এখানে একটা অবজেক্ট আছে কিন্তু, সেড টু মি ছিল, সেড টু মি। এরপর দেখেন হি টোল্ড হার, হাই হাউ আর ইউ, drawing attention, he asked her how she was. The little girl said sorry অথবা I am sorry. The little girl expressed sorrow. এভাবে আমরা খুব ইজিলি প্যাসেজ ন্যারেশন কভার করতে পারি। তাহলে আসেন
তাহলে আসেন এবার আমরা একটা পুরো প্যাসেজ ন্যারেশনকে চেঞ্জ করে দেখতে যাই। হ্যাঁ, আমরা একটা পুরো প্যাসেজ ন্যারেশন চেঞ্জ করে দেখি আমরা কিভাবে এটাকে চেঞ্জ করা যায়। তো আপনাদেরকে আরেকবার একটু বলে নেই, আমাদের A to Z পার্টস অফ স্পিচের যে কোর্সটা আসছে 10 তারিখে শুরু হবে, আপনারা চাইলে কোর্সটাতে যুক্ত হতে পারেন। আপনাদের জন্য কোর্স ফি 300 টাকা। আর আমাদের একটা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স চলতেছে, এটা 1500 টাকা কোর্স ফি। ফ্রি হ্যান্ড রাইটিং এর A to Z থাকবে এখানে। আচ্ছা, তাহলে আসেন বাবা আমরা পরের অংশে চলে যাই। আচ্ছা, তাহলে দেখেন এখানে প্র্যাকটিস সেকশন দেয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন ব্যক্তির কথোপকথন। আমরা আগে একটু দেখে নেই কোনটা কার কথা। তাহলে দেখেন এখানে একজন বলতেছেন, আই হ্যাভ গট GPA 5 ইন দ্য SSC এক্সামিনেশন সেট কামাল। এই কামাল নামের একটা ছেলে বলল আমি এসএসসি পরীক্ষায় A+ পেয়েছি। তাহলে আমরা এটাকে গ্রিন কালারে নিয়ে নিয়েছি, এবার ইয়েলো কালারে আরেকটাকে নিব আমরা। হ্যাঁ, কংগ্রাচুলেশনস, অভিনন্দন। এটা বলার পর দেখেন সাথে আরেকটা বাক্য বলতেছে, হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও, এখন তুমি কি করতে চাও? আস্কড হাসান, হাসান বলল। তাহলে প্রথম বাক্যটা এটা ছিল কামালের। কামাল বলল যে আমি এসএসসি পরীক্ষায় GPA 5 পেয়েছি। ঠিক আছে, ফজলে রাব্বি ভাই নাম্বার, হ্যাঁ ফজলে রাব্বি ভাই ওইটাই, এই যে এটাই হচ্ছে আমার বিকাশ পার্সোনাল নাম্বার। আচ্ছা, তো বাবা যেটা বলছিলাম আমরা, দেখেন কংগ্রাচুলেশনস, হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও, আস্কড হাসান। হাসান প্রশ্ন করলো যে তুমি এখন কি করতে চাও। তাহলে প্রশ্ন করছে হাসান, এখন উত্তর কে দিবেন? ডেফিনেটলি কামাল দিবেন। তাহলে আমরা আবার সেই কামালের কালারে চলে যাই, মানে গ্রিন কালারে চলে যাই। আই ওয়ান্ট টু স্টাডি ইন আ রেপুটেড কলেজ, আমি একটা প্রসিদ্ধ কলেজে পড়তে চাই। I will try to get myself admitted into Dhaka College, said Kamal. তাহলে এই বাক্যটাতে আমরা বেশ কিছু জিনিসপত্র, যে বেশ কিছু ঘটনা দেখতে পাচ্ছি। প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি এইটা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা একটু সেন্টেন্সগুলো মার্ক করে নেই। তারপরে কংগ্রাচুলেশনস দেয়া আছে। হ্যাঁ, কংগ্রাচুলেশনস এটা কিন্তু এক ধরনের অপারেটিভ সেন্টেন্স আসলে, যদিও বুঝতে পারতেছেন কংগ্রাচুলেশন জানানো মানে কি কাউকে একটা অভিনন্দন জানানো, এগুলো তো অপারেটিভ সেন্টেন্স। তো একটু খেয়াল করে দেখেন, এটা অপারেটিভ যদিও আমরা এটা জানি, এটা ফিক্সড। কংগ্রাচুলেশন থাকলে কংগ্রাচুলেটেড লিখতে হয়। হ্যাঁ, তাহলে প্রথমে দেয়া আছে অপটেটিভ। এরপরে দেখেন প্রশ্ন করতেছে, হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও, তুমি এখন কি করতে চাও। এইবার আবার চলে আসছে ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স। ঠিক আছে ডিয়ার, এবার চলে আসছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এইখানে আমরা কি করব একটু দেখে নেই। আচ্ছা, এরপরে দেখেন হাসান আবার বলতেছে আই ওয়ান্ট টু স্টাডি, সরি কামাল বলতেছে আই ওয়ান্ট টু স্টাডি ইন আ রেপুটেড কলেজ। এইটা আবার অ্যাসার্টিভ সেন্টেন্স চলে আসছে। তারপরে বলতেছে আই উইল ট্রাই টু গেট মাইসেলফ অ্যাডমিটেড ইনটু ঢাকা কলেজ, আবার অ্যাসার্টিভ। ঠিক আছে, তাহলে প্রথম লাইনটা খুব নরমাল। আমরা এটাকে ন্যারেশন চেঞ্জ করার জন্য আমাদের খুব বেশি রকেট সায়েন্স জানার দরকার নাই। তাহলে প্রথম লাইনটা কে বলছে? কামাল বলছে। কাকে বলছে? হাসান রে বলছে। তাহলে আমরা এইভাবে বলবো, কামাল told হাসান। এই বাক্যে যদিও হাসান ছিল না, কিন্তু আমরা অবজেক্ট লিখে নেব। কামাল হাসানকে বলল, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে, দ্যাট আই হ্যাভ গট GPA 5। তাহলে আমরা কি লিখবো? হি হ্যাড। এখন অনেকেই বলবে যে স্যার এইখানে কি ব্র্যাকেটে আমরা কামালের কে লিখবো? আমি বলবো আপনাকে না, এগুলো লিখতে হবে না। যারা এগুলো লিখতে শিখাইছে তারা আসলে প্র্যাকটিক্যালি কখনোই এগুলো দেখে না, এগুলো লিখতে হয় না। তবে আপনার যদি এরকম আশঙ্কা থাকে আপনার স্কুলের টিচার, কলেজের টিচার আপনার খাতা কেটে দিবে না লিখলে, তাহলে লিখতে পারেন। বাট আমি ভাই সবসময় এটা লেখা মানে লিখতে নিরুৎসাহিত করি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন আই হ্যাভ গট GPA 5, এটা হয়ে গেল হি হ্যাড গট GPA 5। তারপরে ইন দা SSC এক্সামিনেশন, আমি সংক্ষেপে এক্সাম লিখলাম। হ্যাঁ, তার কথা শেষ, ফুল স্টপ দিয়ে দিলাম। এবার দেখেন কংগ্রাচুলেশনস। এখন কামাল যেহেতু A+ পেয়েছে, হাসান তাকে কংগ্রাচুলেশন করবে। তাহলে আমরা এই জায়গাটাতে কি লিখবো? হাসান কংগ্রাচুলেটেড হিম। বারবার আর নাম লিখতে হবে না, কারণ আমরা প্রথমবার নাম লিখছি। ঠিক আছে, আপনি চাইলে এখানেও লিখতে পারতেন হি কংগ্রাচুলেটেড হিম, কিন্তু দরকার নেই, আমরা প্রথমবার হাসান লিখে নিলাম।
হি কংগ্রাচুলেটেড হিম। এখন অনেকে বলবে স্যার তাহলে পরে কি আমরা এইখানে কে লিখবো, কামাল লিখবো? আমি বারবার বলি লেখার দরকার নাই, কিন্তু যদি এরকম আশঙ্কা থাকে আপনার স্যার আপনার নাম্বার কাইটা দিবে তাহলে লিখেন। বাট এটা আসলে কোনো যুক্তিযুক্ত না, কারণ আপনি আপনার জীবনে অনেক উপন্যাস দেখছেন, অনেক গদ্য পড়ছেন, পদ্য পড়ছেন, আপনি অনেক কিছু দেখছেন, কোথাও কিন্তু দেখেন নাই যে নামের আদ্যক্ষর দেয়া আছে। এটা সম্পূর্ণ ভাওতাবাজি। হ্যাঁ, অনেক স্যার বলবে কি তুমি যদি না লেখো তাহলে আমি কেমনে বুঝবো? তো মামা তুমি যদি নাই বুঝো তুমি মাস্টার হইছো কারে? ঠিক আছে, মাস্টার হয়েছেন কেন আপনি? আপনি দুটো মানুষের মধ্যে কোনটা হিম কোনটা হার কোনটা হি এটা যদি না বোঝেন উনি শিক্ষক হলো কেন? কিভাবে হয়েছে শিক্ষক, তাই না? এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি বেশি পাকনামি করেন না। ভাই আমি পাকনামি করি নাই। আপনি নর্মালি দেখেন, আপনি যখন ইংলিশ কোন স্টোরি পড়ছেন ওইখানে তো অনেক মানুষের কথা থাকে, 4 জন 5 জন 8 জন 10 জন ক্যারেক্টার থাকে। আপনি জাস্ট 2 জন ক্যারেক্টারের মধ্যে থেকে হিসি যদি বের করতে না পারেন তাহলে উপন্যাসে তো আপনি দেখছেন 20টা 30টা 40টা 50টাও ক্যারেক্টার থাকে, ওইখানে কিভাবে বের হয়? ঠিক আছে, আপনি প্র্যাকটিক্যাল লাইফে কখনো দেখছেন এরকম দেয়া থাকে? থাকে না। তাহলে আমরা কেন এটা লিখবো? এটা জাস্ট মানে একটা ভাওতাবাজি। ঠিক আছে, আচ্ছা এইবার দেখেন প্রথমে এইটা বলার পরে আবার প্রশ্ন করছে। তো আমরা জানি যখন পরপর দুটো বাক্য থাকে প্রথম অংশের পরে এন্ড যুক্ত করব আমরা। এন্ড এবার দেখেন এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা কি লিখবো? এবং ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এন্ড আস্কড। তাহলে দেখেন হাসান তাকে কংগ্রাচুলেশন জানালো বা হাসান তাকে অভিনন্দন জানালো এবং প্রশ্ন করলো। এখন আর অবজেক্ট লেখার দরকার নাই। হোয়াট, এই যে আমরা ডব্লিউএস ওয়ার্ডটা লিখে ফেললাম হোয়াট। এবার ডু হচ্ছে ভি1, ভি1 থাকলে ভি2 হয়, তাহলে আমরা অক্সিলারি ভার্বের ভি2 লিখবো না। সাবজেক্ট চলে আসছে না, সাবজেক্টটাকে আগে সামনে নেন। এখানে ইউ বলতে মূলত কাকে বোঝানো হয়েছে? হাসান যখন ইউ বলতেছে তার মানে কামাল রে বোঝাচ্ছে। হোয়াট হি, আমি বারবার বলছি এখানে কামাল লিখতে হয় না, বাট আপনাদের জন্য আমি লিখে দিচ্ছি, কারণ আপনারা অনেকে বলবেন স্যার আমাদের স্যার তো মারে ধরে কাটে পিডায়। না, নাম্বার কাটার কোনো সুযোগ নাই, আমি লিখে লিখে কেটে দিচ্ছি, লেখা যাবে না। হি, এবার দেখেন হি ডিড ইন্টেন্ড না লিখে আমরা লিখে দেব হি ইন্টেন্ডেড। এই যে ভি1 থাকলে ভি2 হয়, ইন্টেন্ডেড টু ডু, নাও থাকলে কি হয় বাবা? দেন হয়। এই যে এবার আমাদের হাসানের কথা শেষ। এবার কামাল বলল আই ওয়ান্ট টু স্টাডি ইন আ রেপুটেড কলেজ, তাহলে আমরা বলতে পারি কামাল। আবার কারো প্রশ্নের উত্তরে যখন কেউ কথা বলে তখন আর সেড লিখবো না, আমরা এই জায়গাটাতে লিখবো রিপ্লাইড। কামাল রিপ্লাইড দ্যাট, দেখেন কি বলতেছে আই ওয়ান্ট টু, তাহলে আমরা কি লিখবো? হি ওয়ান্টেড টু, হি ওয়ান্টেড টু স্টাডি ইন আ রেপুটেড কলেজ। বাক্য আমরা এখানে ফুল স্টপ দিয়ে শেষ করে দিতে পারতাম, কিন্তু তারপরে সে আরেকটা বাক্য বলেছেন। এবার দেখেন আই উইল ট্রাই, তাহলে আমরা এখানে এন্ড দিয়ে আবার যোগ করলাম। আপনি চাইলে এখানে লিখতে পারেন এন্ড সেড অথবা এন্ড অ্যাডেড, যেটা ভালো লাগে বলতে পারেন। এন্ড সেড আর এন্ড অ্যাডেড দ্যাট আই উইল ট্রাই, তাহলে আমরা এখানে হি লিখবো। এই হি গুলো কিন্তু কামালকে বোঝাচ্ছে, আমি লিখে কেটে দিচ্ছি, এগুলো কখনোই লিখতে হবে না। বাট আপনারা অনেকে বলবেন যে স্যার আপনি ধরতে পারেন না তাই লেখেন নাই। না ভাই, এগুলো লিখতে হয় না, এটা পুরো ফাতরামি ফাইজলামি, বুঝছেন? এগুলো আমাদেরকে হয়তো শেখানো হয়। হি উইল ট্রাই, তাহলে এটা হবে হি উড ট্রাই টু গেট মাইসেলফ, তাহলে আমরা কি লিখবো? ট্রাই টু গেট হিমসেলফ। হিমসেলফ, এই যে আমি আজকে জাস্ট আপনাদের ব্র্যাকেটে লিখে দিলাম, এরপর আমি আর কোনোদিন লিখে দেবো না। ঠিক আছে, এরপরে ক্লাসগুলোতে আমি লিখে দেবো না। অ্যাডমিটেড ইনটু ঢাকা কলেজ, এই হলো গিয়ে প্যাসেজ ন্যারেশন। ঠিক আছে, অর্থাৎ নরমাল ন্যারেশনের মতো করেই আপনি প্যাসেজ ন্যারেশন গুলো লিখতে পারবেন। ফজলে রাব্বি ভাই দিনাজপুরে একদিন ইফতারের দাওয়াত দিয়েছেন। আমি সম্ভবত 14-15 রোজার দিকে 2 দিনের জন্য বিরামপুরে যাব ভাই। ফজলে রাব্বি ভাই আপনি বরং আমাদের এলাকায় দাওয়াত নিন। দিনাজপুর যাইতে পারবো না, হিলির পাশে যে বিরামপুর এখানে যাবো আর কি, ইনশাল্লাহ 14 বা 15 রোজায় আর কি। আচ্ছা, আশা করি ইনশাল্লাহ এতটুকু বুঝতে পারছেন। এই পর্যন্ত আই হোপ কারো কোনো সমস্যা থাকার তেমন কোনো সুযোগ নাই। ঠিক আছে, তো আমি আরেকটু লম্বা করতে পারতাম ক্লাসটা, এখন অলরেডি 4:28 বাজে আর কি। আমরা নেক্সট ডে মানে আগামীকাল না, আমি আগামী পরশুদিন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার প্যাসেজ ন্যারেশন নিয়ে আপনাদের সাথে লাইভে আসবো, এবং ওই দিন এসে আমি আপনাদের যে টেক্সট বুকের যে প্যাসেজ ন্যারেশন আছে এগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, এবং এই জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি আসার সম্ভাবনা থাকে। ঠিক আছে ডিয়ার, সো আমরা আজকে আর বেশি হাই জাম্প লং জাম্প দিচ্ছি না। এরপরে যে আপনাদের জন্য আমি আরো ন্যারেশন লিখে রেখেছি,
I never drink anything for luncheon. হ্যাঁ, আপনারা এটা পড়ে আসছেন হয়তোবা, এটা নিয়ে প্লাস আমরা আরো কিছু প্যাসেজ ন্যারেশন নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু রমজান মাস, নামাজের একটা বিষয় আছে, আমি আর আপনাদেরকে পেরেশানি দিতে চাচ্ছি না। হ্যাঁ ফজলে রাব্বি, এটাই নাম্বার। হ্যাঁ আচ্ছা, তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত থাকলো ইনশাআল্লাহ। আগামী পরশুদিন আপনাদের সাথে দেখা হচ্ছে। ওই দিন আমরা প্যাসেজ ন্যারেশনের টাফ মানে টাফেস্ট আর কি বলা যায়, একদম টাফেস্ট বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।